আমরা যাব উনিশা চিশতি রহমতুল্লাহের মাজারে। আমরা আছি হচ্ছে উনিশা মাজারে। তারপর গাইস আমি এই বিষয়টা দেখে অনেক খুশি হয়েছি যে এখানে কোরআন শরীফের অনুবাদ দেওয়া আছে একটা সূরা ইউনূসের এন্ড What's up guys, assalamu alaikum, this is Kaitam and welcome to my another brand new vlog. So guys, সবাই কেমন আছেন? আশা করি আমার তো রহস্যের মধ্যে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার তো রহস্যের মধ্যে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। So guys, আমরা বলতে যাচ্ছি, আশা করি আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন, বাট তারপর আমি আবার বলতেছি। তো আজকে আমরা গাইস যাব উনিশা চিশতি রহমতুল্লাহের মাজারে। তো গাইস আমাদের সবার মাঝে একটা কথা মানে উজ্জ্বল থাকে যে মাজারে যাওয়াকে হারাম নাকি হারাম। তো আসলে ব্যাপারটা হচ্ছে যদি ঘুরে ঘুরি বা আমার ছোট্ট একটা জ্ঞান থেকে যদি আপনাদেরকে বোঝাতে চাই, মাজারে যাওয়া মানে হারাম এটাও বললে ভুল হবে। কারণ মাজারে গিয়ে যদি সে সেজদা করে তাহলে সে আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছে, আর শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আর সে যদি ওইখানে গিয়ে জিয়ারত করে আসে তাহলে তার তো কোনো গুনাহ হচ্ছে না, তাই না? সো সবসময় বুঝে একটা বিষয় সম্পর্কে কিছু বলার চেষ্টা করবেন। তো এনিওয়ে গাইস, আজকে আমরা ফাইনালি যাচ্ছি হচ্ছে উনিশা মাজারে। সো গাইস এখন বাজে হচ্ছে 6টা, সো সকাল 6টা বাজে। এখন আমরা 7টা বাজে বাসা থেকে বের হবো এন্ড দেন চলে যাবো ইনশাআল্লাহ উনিশা মাজারে। সো সবাই ব্লগটি দেখে থাকুন। এন্ড গাইস এখন যারা লাইক করেননি এখনই লাইক করে ফেলুন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর গাইস ব্লগটি শেয়ার করতে ভুলবেন না। প্লাস আজকে ব্লগটি অনেক ধামাকা হতে যাচ্ছে এন্ড অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে এন্ড গাইস আজকে অনেক এন্টারটেইনমেন্ট হবে। তো আর লেট করবো না, বাসা থেকে কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাবো। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, এনজয় করুন। তো দ্যাটস আমরা আছি হচ্ছে ফেরিঘাটে। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন স্টিমার রয়েছে এন্ড আমার ফার্স্ট ব্লগটা গেছে এখান থেকে শুরু হয়েছিল, বাট সে গাইস ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। সো সবাই ব্লগটি দেখে থাকুন। আর গাইস আসলে সত্যি বলতে আমাদের আশপাশ হচ্ছে একটা বাণিজ্যিক এলাকা, এই জায়গাটা এদিক দিয়ে প্রায় কোটি কোটি টাকার আমদানি রপ্তানি করা হয়। সো দেড় হয়ে গেছে। তো দেখেন এদিক দিয়েও বর্তমানে এদিক দিয়ে দেখেন কাজ চলছে, এই যে আমদানি রপ্তানি করা হচ্ছে এদিকে প্রায় 10-15 কোটি টাকার মতো পার ডে এদিক দিয়ে চালের করা হয়। আর টোটাল এভারেজে যদি আমরা ধরি প্রায় 50 কোটির মতো হইব, মানে আমদানি রপ্তানি করা হয়। সো আজকে ব্লগটি গাইস অনেক ইন্টারেস্টিং হবে এন্ড আশা করি গাইস ব্লগটা অনেক এনজয় করবেন সবাই। আর বিশেষ করে গাইস এখানে কিছু সিনেমেটিক শটগুলো দেখানো ট্রাই করবো আপনাদেরকে এন্ড দেন আমরা নৌকায় উঠবো। সো চলুন আমরা একটু সিনেমেটিক শট দেখি। এখন আমি নৌকায় আছি, তো যেহেতু অনেক দূরের একটা জার্নি হবে তাই কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই তথ্যগুলো এবং সিনেমেটিক শটে আমরা এটা জানবো। এই সিনেমেটিক শট প্লাস তথ্যগুলো জানতে জানতে আমরা মূলত উনিশা মাজারে পৌঁছাবো। তো সবাই দেখতে থাকুন। আর গাইস আরেকটা কথা হচ্ছে, এখন যারা লাইক করেন লাইক করে ফেলুন, সাবস্ক্রাইব না করে দেখেন সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের শেয়ার করতে ভুলবেন না। তো ব্লগকে এনজয় করুন, লেটস এনজয় দ্য ব্লগ। মেঘনা নদী। মেঘনা নদী বা মেঘনা অপার নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, ভোলা এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 156 কিলোমিটার, গড় প্রস্থ 3400 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। চাঁদপুরের মোহনা থেকে শুরু করে সব থেকে বেশি খরস্রোতা হয়েছে এবং মেঘনা ভোলার শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্রায় 100 কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। প্রচুর বাতাসে আগে বলেন প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। প্যারা নাই, চিল এনজয় করুন। হ্যাঁ দেখা হচ্ছে এখানে গিয়ে সিনেমেটিক শট এনজয় করুন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্তৃক মেঘনা আপার নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নং 17। মেঘনা বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী। মেঘনা নদীর উৎপত্তি ও গতিপ্রকৃতি। আসামের পার্বত্য অঞ্চল থেকে বরাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে।
তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলিতে এই দুই নদী এক হয়ে কালনী নামে কিছু দূর অগ্রসর হয়ে ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তারপর আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে। আরো দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা দ্বীপের মধ্যে দিয়ে মেঘনা নদী মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পড়েছে। সুরমা সহ মেঘনা নদীর দৈর্ঘ্য প্রায় 650 মাইল। চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলিত ধারাটি মোহনা নামে পরিচিত। এখান থেকে আনুমানিক 90 মাইল দক্ষিণে 4টি মোহনা পথে মেঘনা বঙ্গোপসাগরে মিলেছে। এগুলোর স্থানীয় নাম তেঁতুলিয়া, শাহবাজপুর, সন্দ্বীপ ও হাতিয়া। বাংলাদেশের সবচেয়ে গভীরতম ও দীর্ঘতম নদীও মেঘনা। এছাড়াও মেঘনা পৃথিবীর বড় নদীগুলোর মতোই অনেক বেশি বিস্তৃত পানি বহন করে। এই নদী সুরমা, কুশিয়ারা, খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়, শিলং উপত্যকা ও চেরাপুঞ্জির বৃষ্টির পানি বহন করে আনে। ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বৃষ্টির বিপুল জলরাশির জন্য সিলেটে বড় বড় বিল বা হাওর তৈরি হয়েছে। আর এ কারণে মেঘনা খুব গভীর ও খরস্রোতা। ঢল বা বন্যার জন্য মেঘনা বিখ্যাত। বৃষ্টির পানি যখন খুব দ্রুত মোহনার কাছে পৌঁছাতে পারে না, তখন বিপুল চাঁদপুর বন্যা হয়। চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলনস্থলে প্রচুর ইলিশ পাওয়া যায়। এই ইলিশ অত্যন্ত সুস্বাদু, এজন্য চাঁদপুরের ইলিশ বিশ্ববিখ্যাত। কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা নদীর উপর সুদীর্ঘ মেঘনা গম্ভীর সেতুর অবস্থান। এছাড়াও আমাদের ভৈরব ও আশুগঞ্জ রেলওয়ে সেতু এ নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু। এছাড়াও আমাদের ভৈরব ও আশুগঞ্জ রেলওয়ে সেতু এ নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু। সুরমা নদীর তীরে কানাইঘাট, গোপালগঞ্জ, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, হিরাই, মাইকুলি প্রসিদ্ধ শহর ও বাণিজ্যের কেন্দ্র। কুশিয়ারের তীরে জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, আজমিরগঞ্জ, সাল্লা, ভৈরব বাজার ও চাঁদপুর মেঘনার তীরে বিখ্যাত শহর ও বন্দর। সাহিত্যে মেঘনা নদী। মেঘনা তার দুই তীরের মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাই বাংলা সাহিত্যে গান, কবিতা, কথায় অনিবার্যভাবে মেঘনার প্রসঙ্গ এসেছে। এরই ধারাবাহিকতায় কবি আহসান হাবিবের একটি বিখ্যাত কবিতা রয়েছে। কবিতার হেডলাইন হচ্ছে মেঘনা পাড়ের ছেলে। আমি মেঘনা পাড়ের ছেলে, আমি মেঘনা নদীর মেয়ে, মেঘনা নদীর ডেয়র বুকে তালের নৌকা বেয়ে আমি বেড়াই হেসে খেলে, আমি মেঘনা পাড়ের ছেলে। মেঘনা নদীর মেয়ে, আমি মেঘনা পাড়ে পারি, ইচ্ছে করেই এপার থেকে ওপার দিয়েই পারি। তালে তালে তালের নৌকা দুহাত বয়ে আমি মেঘনা নদী নিয়ে। পরিশেষে একটি কথাই বলতে চাই, মেঘনা নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী, যেটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, ভোলা এবং লক্ষ্মীপুর জেলাগুলোকে একসঙ্গে মিলিত করেছে। আমরা আছি হচ্ছে উনিশা মাজারে। এইমাত্র এসে নামলাম আর কি নৌকা থেকে। আমরা উনিশা মাজারে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মাজারটা অবস্থিত হয়েছে কনিশার মাজার। সো ব্লগটি গাছ ইন্টারেস্টিং হবে এন্ড পুরোটা আমরা সিনেমেটিক শটে দেখবো। সবাই ব্লগ কন্টিনিউ করতে থাকেন। সো গাইস চলুন এখন আমরা কিছু সিনেমেটিক শট দেখি এন্ড দেন আমরা ভিতরে যাবো। সো ভিতরের পরিবেশও দেখতে পারবেন আশা করি। চলুন সিনেমেটিক শট দেখে আসি। আমরা মূলত ভিতরে ঢুকতেছি, মাজার শরীফের ভিতরে ঢুকবো। চলো না আমার সাথে। তো মাজার শরীফের ভিতরে ঢুকতে গাইস দেখতে পেলাম অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। প্লাস গাইস মাজার শরীফের কাজগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো মানে এক কথায় অনেক সুন্দর করে কাজগুলো করা হয়েছে। আর এখন গাইস আমরা কিছু সিনেমেটিক শট নিয়েছি, আমাদের ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন সিনেমেটিক শটগুলো। আর কাজগুলো দেখেন গেছে অনেক সুন্দর এবং আপনাদের কি বলবো মানে অনেক সুন্দর করে মাজারটাকে সাজিয়েছে। তো এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন গনিশা। তো ওনার মাজারি এখানে। তারপর গাইস আমরা মূলত ভিতরের ভিউগুলা এনজয় করতেছিলাম, অনেক সুন্দর করে সাজাইছে। এবং গাইস উপরে দেখবেন যে জারও ইউজ করা হয়েছে মাজার শরীফের ভিতরের। তো সব মিলে গেছে অসাধারণ লাগতেছিল। দেন আমরা এখান থেকে মূলত বের হয়ে যাই, বাইরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এবং ভিতরের কিছু সিনেমেটিক শট আপনারা এনজয় করুন।
নতুন মাজার যেখানে করা হয়েছে এখান থেকে বের হয়ে এখন আমরা প্রথম যেখানে মাজারটা ছিল এখানে ঢুকতেছি। ঢোকার পরই গাইস আমরা সামনে দেখতে পাই ব্যবহৃত কিছু তৈজসপত্র সামনে দেওয়া আছে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেই তৈজসপত্রগুলো রাখা আছে। তো এটা ছিল হচ্ছে ওনার প্রথম মাজার শরীফটা এখানে ছিল, অর্থাৎ এটা হচ্ছে অরিজিনাল মাজার শরীফ এবং সংস্কার করে নতুন করে বানানো হয়েছে এর ঠিক পাশেই। এখন যেই নৌকাটা দেখতে পাচ্ছেন আমার সামনে, তো এটা ওনার নৌকা ছিল। এটার মধ্যে মূলত উনি থাকতেন আর কি। তো এই নৌকাটার মধ্যে উনি থাকতেন, তার জন্য এই নৌকাটাকে একটু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং নৌকাটা গাইস অনেক সুন্দর করে রাখা আছে এখানে, যদিও কিছুটা সংস্কার করা হয়েছে নৌকাটাকে। তো তারপরও গাইস অনেক সুন্দরভাবে অক্ষত আছে নৌকাটা। তো এই নৌকাটার মধ্যেই উনি থাকতেন আর কি। তারপর গাইস আমি এই বিষয়টা দেখে অনেক খুশি হয়েছি যে এখানে কোরআন শরীফের অনুবাদ দেওয়া আছে, একটা সূরা ইউনূসের। এন্ড দেন গাইস এখানে কিছু দেখতে পাচ্ছেন যে একটা বোর্ডের মধ্যে কিছু নিয়মাবলী দেওয়া আছে কিভাবে জিয়ারত করবে। এন্ড দেন গাইস আমরা এখানে আরো কিছু উপদেশমূলক মানে কিছু সাইনবোর্ড দেখতে পাচ্ছি। তো এখানেও দেখতে পাচ্ছি আমরা কিছু উপদেশমূলক সাইনবোর্ড। এখানেও গাইস আমরা কিছু উপদেশমূলক সাইনবোর্ড দেখতেছি, মানে অনেকগুলো সাইনবোর্ড এখানে দেওয়া আছে। তো গাইস আপনারা একটু ভিতরের ভিউগুলো সিনেমেটিক শটে দেখুন। ফাইনালি গাইস আমাদের ঘোরাঘুরি সব শেষ। তো এখন আমরা চলে যাব। তো সবাই ব্লগটি দেখে থাকুন এন্ড এনজয় করুন। লেটস গো। সো ফাইনালি গাইস দীর্ঘ জার্নি শেষ করে বাসায় এসে পৌঁছাইলাম। তো আমাদের জার্নিটা ছিল গাইস প্রায় 3.5 ঘন্টা যেতে লাগছে মাজারে, এবং আসতে হচ্ছে 3.5 ঘন্টার উপরে লাগছে, অর্থাৎ টোটাল 7 ঘন্টার মতো আমাদের মানে জার্নিতেই চলে গেছে, মানে আসা যাওয়াতে। তো গাইস যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি মাজারের ভিউগুলা। সো আশা করি গাইস আপনারা ব্লগটি অনেক এনজয় করছেন। গাইস দেখতে দেখতে ব্লগের একদম শেষে চলে আসলাম। সো এখন যারা লাইক করেনি এখন লাইক করে ফেলেন, সাবস্ক্রাইব না করে দেখেন তো এখন সাবস্ক্রাইব করে ফেলুন। গাইস বন্ধুদের মাঝে ব্লগটি শেয়ার করতে বলবেন না, কজ আপনি একা এনজয় করবেন আর বন্ধুরা এনজয় করবে না, সেটা হতে পারে না। আশা করি ব্লগটা এনজয় করবে আপনার বন্ধু, তাই আপনি আপনার বন্ধুদের মাঝে ব্লগটা শেয়ার করে দিবেন। সো আজকের মতো গাইস ব্লগটি আমি এখানে শেষ করছি এবং দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।